আবু সাইদের ত্যাগেই নতুন বাংলাদেশ পেয়েছি বললেন প্রধান উপদেষ্টা। প্রত্যাশা পূরণে সবাইকে ভূমিকা রাখার আহ্বান। বিচার বিভাগ সহ রাষ্ট্রের সব স্তম্ভ ধ্বংস করা হয়েছে বললেন ডক্টর ইউনূস। জাতীয় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। যতদিন প্রয়োজন থাকবে অন্তর্বর্তী সরকার, জানালেন আইন উপদেষ্টা। সব হত্যার বিচার ও মামলা প্রত্যাহারের ঘোষণা। প্রধান বিচারপতির পর আপিল বিভাগের 5 বিচারপতির পদত্যাগ। বিচার বিভাগ ঢেলে সাজানোর দাবি শিক্ষার্থীদের। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে বিএনপি। কোটা আন্দোলনে হত্যার বিচারে সুষ্ঠু তদন্তে জাতিসংঘে চিঠি দেবে দলটি। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন একেএসটিএমটি 12 সংবাদ। শিরোনামগুলো সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাইদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাড়ির উঠানে বসে কথা বলেন তার মায়ের সঙ্গে। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। আর পিতার হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে তা উঁচিয়ে ধরেন ডক্টর ইউনূস। শামীমা আক্তারকে সঙ্গে নিয়ে মাহমুদ হাসানের প্রতিবেদন। আবু সাইদের হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জন করে দ্বিতীয় স্বাধীনতা। পতন ঘটে স্বৈরাচারী শেখ হাসিনার। দায়িত্ব নেয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শপথের তৃতীয় দিনেই কোটা আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বাড়ি রংপুরের পীরগঞ্জে যান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জাফরপাড়া গ্রামে গিয়েই আবু সাইদের কবরের পাশে দাঁড়ান তিনি। এ সময় দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সহ কোটা আন্দোলনের কয়েকজন সমন্বয়কও উপস্থিত ছিলেন। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে দোয়া ও মোনাজাত করেন তারা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও, এই দেশবাসীকে কবুল করে নাও আল্লাহ। পরে আবু সাইদের বাড়ির উঠোনে বসে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় কান্নায় ভেঙে পড়েন মা বাবা সহ উপস্থিত অনেকে। আবু সাইদের পিতা মকবুল হোসেনের হাতে জাতীয় পতাকা তুলে দেন ডক্টর ইউনূস। পরে একসঙ্গে পতাকা উঁচিয়ে ধরেন তারা। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন নতুন সরকারের প্রধান উপদেষ্টা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন যে বিজয় অর্জিত হয়েছে তা ব্যর্থ হতে দেয়া যাবে না। মহাকাব্য করি না, মহাকাব্যের নায়ক থাকে, কি সাংঘাতিক ঘটনা ঘটে, আমরা মনে করি যে এদের নায়ক নায়িকারা কি সাংঘাতিক রকমের ক্যারেক্টার। আবু সাইদ হলো মহাকাব্যের ক্যারেক্টার। তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না, এখন সবাই দেখতেছে কি বিষয়। একটা সরকার, এই ছাত্ররা কিভাবে উঠে হতে পারে তোমরা করছো। তোমাদের যে ক্ষমতা সেটা হলো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা। তোমাদের সামনে কোনো জিনিস সম্ভব নেই। শুধু বাংলাদেশ না, তোমরা সারা দুনিয়া পাতে হতে পারো। শিক্ষার্থীরাই অসম্ভবকে সম্ভব করতে পারে জানিয়ে আরো বড় কিছু অর্জনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য। কাছে ছোটখাটো জিনিস নিয়ে সময় কাটিয়ে না, বড় জিনিসের মধ্যে থাকবে যে যে অবস্থায় আছে। এই জন্যই আবু সাইদ এত মহান। সে বড় জিনিসের স্বপ্ন দেখছে, সেই জন্য বুক পেতে দিয়েছে। মারো। পথ এখনো বাকি উল্লেখ করে দেশে স্থিতিশীলতা নিশ্চিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। এবং বাংলাদেশের পরিবর্তন অনেক। মাহমুদ হাসান, দেশ টিভি। আবু সাইদ বুক পেতে দিয়েছিলেন বলেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তার স্বপ্ন পূরণ করা পুরো জাতির কর্তব্য। তাই কোথাও কোনো ধরনের গোলযোগ হতে দেয়া যাবে না, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন আবু সাইদ এখন সব পরিবারের সন্তান, তাই তার মতো ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা একটা ঘটনা যে গ্রামের মধ্যে এসছে, এটা বিষয় না। বিষয়টা হলো এই জায়গাটা হলো এটা মহাকাব্যের জায়গা। মহাকাব্যের যে বীর কথা শোনেন, এই ভাই ধাক্কা দিয়েন না, বীর কথার যে বীর থাকে, প্লিজ ধাক্কা দিয়েন না প্লিজ। আপনি কবরটা ভেঙে ফেলতেছেন তো, আপনার নিউজ বেশি জরুরি না, কবরটা বেশি জরুরি। এটা নিয়ে যুগে যুগে লেখালেখি হবে, স্মরণ করবে এই লোককে। এই যে এখানে মাটির তলে শুয়ে আছে, সেই সারা জাতির জন্য
ন্যায়ের জন্য, মুক্তির জন্য বুক খুলে দাঁড়িয়েছে। ছবি দেখলে বিশ্বাস করা যায় না যে একটা মানুষ, একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে। মারেন, গুলি করছে, একটু টল টল করছে, আবার ধরছে, তারপর আরেক গুলি। এই সেই লোক। কাজে এটাকে ভোলার শুধু এখানে পীরগঞ্জের বিষয় না, এটা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়ার বিষয়। যে কাজটা সে করেছে এটা নিয়ে যুগ যুগান্তরে কবিতা হবে, উপন্যাস হবে, নাটক হবে, মানুষ স্মরণ করবে তাকে। এই সে লোক এখানে শুয়ে আছে আজকে। আমাদের কাজ হলো যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে সে বুক পেতে দিয়েছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন করা। এটা আমরা সারা জাতির একটা কর্তব্য। আমরা শুধু এখানে এসে কবর জিয়ারত করলাম, চলে গেলাম, তা না। এটা সারা জাতিকে আমরা বলতে চাই যে লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে, বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে, ভয় পায় না। এই যেহেতু পথ দেখিয়ে গেছে, আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। তার কথা স্মরণ হবে এই কাজটা করার মধ্যে। কাজে আমাদেরকে সেই কাজটা যেন আমরা করি। এই আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান। এবং তারা অধিকার তাকায় থাকবে, যারা ছোট ছেলে মেয়ে বড় হবে, তারা স্কুলে পড়বে, আবু সাঈদের কথা নিজে নিজে প্রস্তুত হবে, আমিও ন্যায়ের জন্য লড়বো, আমিও বুক পেতে দেব। সেই হলো এই আবু সাঈদ। আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ। এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান। এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে, এটা আমাদের এখন কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করে সামনে গিয়ে দাঁড়াই। আবু সাঈদ যেরকম দাঁড়িয়েছে আমাদেরকে ওরকম দাঁড়াতে হবে। যারা পার্থক্য করে যে এরকম সন্তান ওরকম না, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশেরই সন্তান। আবু সাঈদের মা সবার মা, এবং সবার মা আবু সাঈদের মা। কাজে তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ছেলে ভাইদের রক্ষা করতে হবে, সবাই মিলে করে। এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই এখানে, এটা আবু সাঈদের বাংলাদেশ। এই আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। কাজে আপনাদেরকে তো অনুরোধ, যে যেখানে আছেন ওই আবু সাঈদের বা যারা যারা আছে যেখানে আছে তাদেরকে রক্ষা করুন, কোনো রকম গোলযোগ হতে দেবেন না। আজকে যে আসলাম এখানে, এটা স্মরণ করেন, আমরা যাতে এটা বাস্তবায়ন করতে পারি। আপনাদেরকে সবাইকে সালাম দেওয়া। বিচার বিভাগ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব স্তম্ভ ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে রাষ্ট্র পুনর্নির্মাণই এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচন কবে হবে তা জনগণই নির্ধারণ করবে। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন মাহমুদ রকি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার দুদিন পর শনিবার দুপুরে কোটা আন্দোলনে আহতদের দেখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ দেন তাদের। পরে সফরের বিভিন্ন দিক নিয়ে রংপুর সার্কিট হাউসে কথা বলেন তিনি। আবু সাঈদকে স্মরণ করে ডক্টর ইউনূস বলেন, তারুণ্যের শক্তি দ্বিতীয় বিজয় এনেছে। সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনাও দেন তিনি। আমরা একই পরিবার, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। এখন শুনছি বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এটা নিয়ে আবার মারামারি করতেছে। কে কার বিরুদ্ধে লাগতে পারে, এদিকে এক মারামারি করলো, আবার এখানে আরেক মারামারি। এটা যেন না হয়। আমরা যেখানেই এরকম অত্যাচার হবে কারো উপরে, কোনো একটা উসিলা করে, এই ধর্মের উসিলা, অন্য কোনো উসিলা,
সেটা রুখে দাঁড়াতে হবে। জানান, রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করা হয়েছে বলেই ছাত্র জনতা আন্দোলন করেছে। অর্জন ধরে রাখতে একতা বড় চ্যালেঞ্জ বলে জানান ডক্টর ইউনূস। প্রত্যেকটা জিনিস, এটাই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তরতাজা জাতি আবার তৈরি করতে এবং আমরা পারি। পুরো কাঠামোতে পচন ধরেছে উল্লেখ করে রাষ্ট্র পুনর্গঠনে সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। যদি না হন এটা পারবে না। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। ছাত্র জনতার আন্দোলন দমনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে এর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনবে সরকার। সেই সঙ্গে সব ফৌজদারি মামলা প্রত্যাহারে আগামী 3 কর্মদিবসের মধ্যে পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ ইসলাম। এ সময় গণতান্ত্রিক নির্বাচন আর শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণে যত দিন লাগবে তত দিনই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে বলে জানান তিনি। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে থাকছে। শপথের পর শনিবার সকালে প্রথমবার নিজ মন্ত্রণালয়ে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুরুতেই সভা করেন কর্মকর্তাদের সঙ্গে। সভায় ছাত্র জনতার আন্দোলন দমনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, 3 দিনের মধ্যে সব ফৌজদারি মামলা প্রত্যাহার এবং মিথ্যা মামলায় আটক শিশু কিশোরদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। আমি আইনের শিক্ষক, আমার অনেক ছাত্র আছেন লোয়ার জুডিশিয়ারিতে, হায়ার জুডিশিয়ারিতে। কিভাবে মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে, বিচারের নামে কিভাবে হয়রানি হয়েছে, ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে, এই পুরা প্রক্রিয়াটা সম্পর্কে ইনশাআল্লাহ আমি জানি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। এ সময় রাজনৈতিক দলের চাহিদা অনুযায়ী গণতান্ত্রিক নির্বাচন এবং শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে বলে জানান উপদেষ্টা। সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে, সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো, বেশিও না কমও না। সভায় সন্ত্রাস দমন ও সাইবার নিরাপত্তা আইনে করা সব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্তও হয়। এছাড়া হটলাইনে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেবে আইন ও বিচার বিভাগ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আইন শৃঙ্খলা কেবল রাস্তাঘাটে নয়, আর্থিক খাতেও ফিরিয়ে আনা হবে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ব্যাংকিং খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। আর দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। জান্নাতুল মোহনার আরও একটি প্রতিবেদন দেখব। দায়িত্ব গ্রহণের পর শনিবার সকালে প্রথমবারের মতো সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এরপর মুখোমুখি হন গণমাধ্যমের। বলেন, অস্থিতিশীল ব্যাংকিং খাতে দ্রুতই ফিরিয়ে আনা হবে আইন শৃঙ্খলা। এছাড়া এ খাতে জনগণের আস্থা পুনরুদ্ধারে মনোযোগী হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। ল অ্যান্ড অর্ডার বলতে শুধু রাস্তাঘাটের না, ব্যাংকগুলি চালু করা, পোর্টগুলো অনেকাংশে ইসে আছে, রাস্তাঘাট ইসে করা, সেগুলি আমরা চেষ্টা করছি সচেষ্ট করতে ইমিডিয়েটলি। ব্যাংকের উপর আস্থা, বাংলাদেশ ব্যাংকের কার্যকলাপ সম্পূর্ণ চালু হোক, তারপরে সংস্কারগুলো আসবে। মাঝখানে একটু বিচ্যুতি হয়েছে, একেবারে চ্যুত হয়ে যায় না, একটু স্লো হয়ে গেছে। আপনি আমি ওদের একটু মন্থর হয়ে গেছে, এটাকে আমরা আরো গতিটাকে বাড়াবো। পাচারের অর্থ ফিরিয়ে আনতে তথ্য প্রমাণের প্রয়োজনীয়তার কথা জানান অর্থ উপদেষ্টা। জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগপত্র জমা দিলেও তাকে রাখা হবে কিনা রবিবার বৈঠকের পর আসবে সিদ্ধান্ত। পদত্যাগপত্র উনি দিয়েছেন, সেটা গ্রহণ করে আমি একা ডিসিশন দেবো না। আমি দেখে কালকে তো মিটিং আছে, আমরা দরকার এটা ডিসিশন, কারণ গভর্নরের পোস্টটা তো এটা একটা সেন্সিটিভ, ওটা তো প্রসেস আছে, তথ্য লাগবে, তবে যাদের সাথে যোগাযোগ করে এটা করতে আমরা করব। এদিকে সকালে শিল্প মন্ত্রণালয়ের মতিঝিল কার্যালয়ে এসে কর্মকর্তা কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। মন্ত্রণালয় নিয়ে নিজের লক্ষ্যের কথা জানান তিনি। এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি, এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। স্বল্প সময়ে আমরা থাকবো, আমরা এখানে আমাদের সাধ্যমতো চেষ্টা করব। এ সময় দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্সের ঘোষণা দেন শিল্প উপদেষ্টা। দুর্নীতি প্রসঙ্গ তো প্রশ্নই আসে না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এর আগে শিক্ষার্থী আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই পথে হাঁটেন আপিল বিভাগের আরও 5 বিচারপতি। তবে
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি বিচার বিভাগকেও ঢেলে সাজাতে হবে। এদিকে অবিলম্বে সুপ্রিম কোর্ট খোলার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সাবরিনা মজুমদারের রিপোর্ট। রাজপথে আন্দোলন করে কি রায় পরিবর্তন করা যায়, এমন মন্তব্যের কয়েকদিনের মাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের জেরে পদত্যাগে বাধ্য হলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিষয়টি নিশ্চিত করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব। প্রধান বিচারপতির পদত্যাগে খুশি শিক্ষার্থীরা, তবে নতুন বিজয়ে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বানও জানান তারা। ন্যায়পরায়ণ বিচারপতি হওয়া, উনি হচ্ছে কোনো দলীয়গতভাবে সংযুক্ত থাকবেন না। আমরা চাই ফ্যাসিস্ট মুক্ত একটি দেশ। ফ্যাসিস্ট মুক্ত দেশে অবশ্যই বিচার বিভাগও ফ্যাসিস্ট মুক্তই হতে হবে। আমরা সবাই চাই যে পরবর্তীতে সরকার আসবে, সেই সরকার যাতে জুডিশিয়ারির উপর কোনো রকমের হস্তক্ষেপ করতে না পারে। জুডিশিয়ারি যেমন একটা সেপারেশন অফ পাওয়ার হিসাবে নিজের পাওয়ারটাকে সে ইস্টাবলিশ করতে পারে। আর ন্যায় বিচার নিশ্চিতে দ্রুত সুপ্রিম কোর্ট খুলে দেওয়ার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আফতুজ্জামান। অতি দ্রুত বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফাংশনাল হওয়া উচিত, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে, যেখানে মানুষের বিরুদ্ধে আর কোনো খুন গুম হবে না, যেখানে মানুষের আর রক্ত ঝরবে না, যেখানে আর কোনো মুগ্ধ বা আবু সাইদকে নিয়ে আমাদের পোস্টার করতে হবে না, যেখানে বাংলাদেশের ফায়াজকে নিয়ে পোস্টার করতে হবে না, নিরীহ কেউ যেখানে মারা যাবেন না। শনিবার শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন আপিল বিভাগের আরও 5 বিচারপতি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনে গণহত্যা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তে জাতিসংঘ ও প্রধান উপদেষ্টাকে চিঠি দেবে বিএনপি। শনিবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তীকালীন নতুন সরকারকে স্বাগত জানান তিনি। নতুন সরকারের কাজ জনগণের মনে আশার সঞ্চার তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। ভারপ্রাপ্ত বিচারপতি নিয়োগকে গণতন্ত্রের জন্য সুসংবাদ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বিদেশি কিছু গণমাধ্যমে বিএনপিকে জড়িয়ে ভুল সংবাদ প্রকাশিত হয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব হামলার নিন্দা জানান তিনি। এছাড়াও বিএনপিকে নিয়ে নতুন ষড়যন্ত্র করা হয়েছে বলেও জানান তিনি। উদ্বিগ্ন হয়েছি যে দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে এবং সেখানে আপনার বিভিন্নভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে, যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয়। কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে। নিঃসন্দেহে সমস্যাগুলো সম্প্রদায়গত ভাবে নয়, ধর্মীয় ভাবে নয়, এগুলো আপনার রাজনৈতিক ঘটনা ঘটেছে। আপনারা দেখছেন সংবাদ রাত। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। একে একে চালু হচ্ছে থানাগুলো, তবে আতঙ্ক না কাটায় অনেকেই দায়িত্ব পালন করছেন সাদা পোশাকে। এখনো ফেরেনি অনেকে। আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া থানাগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে স্থানীয় জনতা ও রাজনৈতিক কর্মীরা। এম এ আজিমের রিপোর্টে বিস্তারিত। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে শুক্রবার সকালে পল্টন থানার ধ্বংসস্তূপ সরাতে নেমে পড়েন জামাত ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জনগণের সেবা নিশ্চিতে থানার পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে সহযোগিতা করছেন তারা। পুলিশ প্রশাসনের বাইরে ওনারা অফিস করতে পারতেছেন না, আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি যেন আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে সাথে চেয়ার টেবিল ইতিমধ্যে আমরা প্রয়োজনীয় যে অংশগুলো লাগবে এই অংশগুলো আমরা ক্রয়ের জন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আজকের দিনের ভিতরে ইনশাআল্লাহ এই থানাকে বসার উপযোগী করে দেওয়া যাবে। এরপরে সার্বিক কাজ আস্তে আস্তে ধীরেই করবে।
থানায় ফিরছে পুলিশ সদস্যরাও। পরিচ্ছন্নতা কাজ শেষ হলেই কার্যক্রম শুরু করবেন তারা। আমরা জনগণের সেবক, আমরা সেবক হয়ে থাকতে চাই এবং আমরা সবাই এই দেশটাকে মিলেমিশে কাঁধে কাঁধে কাঁধ মিলে আমরা সবাই শান্তিপূর্ণ বজায় রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। জনগণ আইগে না আসলে আমরা তো আসলে মানে কাজ স্বাভাবিকভাবে কাজ করতে পারবো না। যেহেতু আরসি এলাকার গণ্যমান্য লোকজন আসছে, আমরা চাই যে আগের মতো কার্যক্রম শুরু করতে। এদিকে ভাঙচুর না হওয়া থানাগুলোতে চলছে সাধারণ ডায়েরি থেকে অভিযোগ গ্রহণ। জনবল বাড়লেই টহল কার্যক্রমও শুরু করবেন তারা। না, আমাদের আল্লাহর মতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমরা কাজ শুরু করছি। জনগণ আসলে আমরা যে কোনো কিছুর জন্য আসলে আমরা কাজ করে দিতে ইচ্ছুক। পুলিশের এখতিয়ারভুক্ত তারা আইনি সহযোগিতা যেগুলো পান, অবশ্যই আমরা যতদূর সম্ভব এখন বসে থেকে সেটা আমরা করে দেব ইনশাআল্লাহ। তবে আতঙ্ক না কাটায় এখনও বেশিরভাগ থানায় সাদা পোশাকে দায়িত্ব পালন করছে পুলিশ। কাজ শুরু করেছে রাজধানীর থানাগুলো। কোনো ব্যক্তি বা দল নয়, পুলিশ হবে জনগণের বন্ধু। রক্ষা করবে জানমাল, নিরাপত্তা দিবে সবার, এমনটাই প্রত্যাশা রাজধানীবাসীর। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দর্শক, আপনারা দেখছেন সংবাদ রাত। নিত্যপণ্যের দাম আগের তুলনায় কিছুটা কমলেও এখনো স্বাভাবিক হয়নি বাজার। সিন্ডিকেটের কারসাজি বন্ধে অভিযানে নেমেছে ভোক্তা অধিদপ্তর। এতে যোগ দেয় শিক্ষার্থীরাও। তাদের অংশগ্রহণ সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। মিরপুর শাহ আলী মার্কেটের তাইয়েবা রাইস এজেন্সি প্রতি বস্তা ৩,২০০ টাকায় বিক্রির মূল্য তালিকা লাগিয়েও নেওয়া হচ্ছে বাড়তি দাম। রোববার দুপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে এমন কারসাজি। একই চিত্র আলু পেঁয়াজের বাজারেও। পাইকারিতে দাম কমলেও প্রভাব নেই খুচরা বাজারে। মাছ, মুরগি ও গরুর মাংসের বাজারেও চিত্র একই। অভিযানে মুহূর্তেই পাল্টে যায় বাজারের চিত্র। ব্রয়লার মুরগি ১৬০ আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে। মাছের বাজারেও ফিরেছে স্বস্তি। এদিকে ভোক্তা অধিদপ্তরের অভিযানে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরাও। ঘুরে ঘুরে বাজার তদারকি করছেন তারাও। নতুন বাংলাদেশের নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে এমন অংশগ্রহণ বলে জানান শিক্ষার্থীরা। শুধু ছাত্র না, সাধারণ জনগণ যারা আছে তাদেরও আমাদের সাহায্য করতে হবে। এখন আমরা ৩-৪ দিন ধরে, বিগত ৩-৪ দিন ধরে আমরা এই অভিযানটা করতেছি। দাম কমেছে, কিন্তু আমরা খুচরা বাজারে এসে সেটার প্রভাব দেখতে পাচ্ছি না। আর শিক্ষার্থীদের ভূমিকায় পরিবহনের চাঁদাবাজি অনেকটাই কমেছে, তাই পণ্যের দাম আরও কম হওয়া উচিত বলে জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। পথে যে ট্রাকে চাঁদাবাজি হতো সেটি অনেকটাই আপনার বন্ধ হয়ে গেছে, এই জন্য ট্রাক ভাড়া কমে গেছে। এই যে বন্ধ হয়ে গেছে, এখন যদি দামটা আগের মতো থাকে তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে তো এটার পরিবর্তন আসে না, এবং এটা সমূহ সম্ভাবনা আছে ওই যে জায়গায় বন্ধ হয়ে গেছে সেখানে যেন আবার নতুন মুখ এসে যেন আবার সেই সিন্ডিকেটের চক্র না তৈরি হয়। নতুন করে সিন্ডিকেট তৈরি বন্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান মহাপরিচালক। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।